রাজনীতিতে আমি কখনো ছিলাম না। আমি যা বুঝেছি, মানুষের জন্মগত যা স্বাভাবিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার অধিকার, এমনকি এসব বিনামূল্যে পাওয়ার অধিকার, সন্তান বড় হলে তার চাকরি পাওয়ার অধিকার, কোন রকম দুর্বৃত্তায়ন ছাড়া সঠিক স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, চাঁদাবাজি টেন্ডারবাজি ছাড়া স্বাধীন ব্যবসার অধিকার, এই যে অধিকার, এই একবিংশ শতাব্দীতে এসে যখন প্রযুক্তি গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে, আমরা ঘরে বসে দেখেছি, জানতে পেরেছি ফিনল্যান্ডে অথবা সুইডেনে বা নিউজিল্যান্ডে বা অস্ট্রেলিয়ায় তরুণ ছেলে মেয়েদের জীবনকে কত সম্ভাবনা করে তুলেছে সে দেশের সরকার, সে দেশের প্রশাসন। তখন আমি বুঝতে পারি একটি সুন্দর সমাজ, সুন্দর মনের মানুষ নির্মাণে আমাদের দলীয় রাজনৈতিক কর্মসূচি নয়, প্রয়োজন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ ও অবকাঠামো। এই অবকাঠামো নির্মাণে যে রাজনৈতিক দৃষ্টি বর্ধন করবে। আমাদের দরকার দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, রাজনৈতিক এজেন্ডা মুক্ত, সত্যিকারের জনকল্যাণমুখী সৃজনশীল একটি সরকার ও তার প্রশাসন। আমার মনে হয়েছে, আমার সত্যি উপলব্ধি হয়েছে, আমার এখন দেশের কাছে, মানুষের কাছে যাওয়া উচিত। আমার বাবাকে আপনারা জানেন, জহির রায়হান প্রবলভাবে রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন, কিন্তু কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিলেন না। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মিডিয়ায় দেওয়া তার সেই বিখ্যাত উক্তির কথা হয়তো বা আপনাদের মনে আছে, I don't belong to any political party। তার রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হয়েছে তার লেখায়, তার চলচ্চিত্রে, জীবনে। তার জীবন থেকে নেওয়া বা স্টপ জেনোসাইড কিংবা আরেক ফাল্গুন বা আর কতদিন উপন্যাসে। আমি আসলে লিখি না, আমি ফিল্ম মেকারও বলি, কিন্তু একটি মানবতা সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন বাবার ছিল, আমি তা ধারণ করি। আমি অনেক ভেবেছি, আমার মনে হয়েছে কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না হয়ে মানব কল্যাণমুখী রাজনীতি করা সম্ভব, এবং সেটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশেই একসময় গত শতাব্দীর 20-30 থেকে 60-এর দশকেও প্রতিভাবান, খাঁটি, দেশপ্রেমী বহু রাজনীতিবিদ কাজ করে গেছেন। ইনারা নির্লোভ ছিলেন, জেল খেটেছেন, সারা জীবন আর্থিক কষ্টেও পেয়েছেন, কিন্তু দেশপ্রেম, মানবপ্রেমের সাথে কখনো আপোষ করেননি। তারা অতীত হয়েছেন, আমাদের জন্য রেখে গেছেন সমৃদ্ধ ইতিহাস। কিন্তু আমরা পরবর্তী প্রজন্ম কি সেই ইতিহাস থেকে শিখেছি? গত দশের পর দশক ধরে আমাদের দেশের রাজনীতি হয়ে উঠেছে দলীয় রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, দল আগে দেশ পরে, এই রাজনীতি। পার্টি আগে দেশের মানুষ পরে, এই রাজনীতি। রাজনীতিতে একটি অংশ আসছেন বিভিন্ন পেশা থেকে, এবং রাজনীতিতে এসে নিজের পোশাকেই গুরুত্ব দিচ্ছেন না। এই যে নিজের পেশাকে গুরুত্ব দিচ্ছেন না বা পেশার স্বার্থ দিচ্ছেন, এটা তো আমরা আসলে চাই না। তৈরি হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আর এখানেই সুযোগ তৈরি হচ্ছে দুর্নীতির, স্বজনপ্রীতির, আর তারপর এ নিয়ে চলছে অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা, যা করাচ্ছে ভায়োলেন্স। অথচ দেশপ্রেমিক উন্নয়নমূলক রাজনীতি তো তা হওয়া উচিত ছিল সহযোগিতার রাজনীতি, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার থেকে গঠনমূলক গণতান্ত্রিক রাজনীতি। আমি মনে করি কোন রাজনৈতিক পার্টির সঙ্গে না থেকেও দেশ ও মানুষের জীবনের উন্নয়নে সরকার ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করা সম্ভব। এটা কঠিন কিন্তু সম্ভব। আমি একা, কিন্তু সংসদে যদি আমি যেতে পারি, একটা সহযোগীমূলক রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে আমি যথাসাধ্য চেষ্টা করব। ইনশাআল্লাহ
সত্যি বলতে এই সহযোগিতামূলক রাজনৈতিক সংস্কৃতি আমি আমার নির্বাচনী প্রচারণাতেই শুরু করেছি। আমি নির্বাচন করছি ঢাকা 17 আসন থেকে, যা গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, শাহজাদপুর, ভাসানটেক, মহাখালী এসব এলাকা নিয়ে গঠিত। আমি গুলশান বনানী এলাকায় বহু বছর বসবাস করছি। এই এলাকার সমস্যাগুলো আমি জানি, কোথায় কোন খাতে কোন ধরনের উন্নয়ন এবং সংস্কার প্রয়োজন সে সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। কিন্তু আমি কি এই বিশাল এলাকার সবার সমস্যার কথা জানি? কড়াইল বস্তির মানুষের সমস্যা কি? রাষ্ট্রের কাছে তাদের চাওয়া কি? বা শাহজাদপুরে যারা থাকেন এলাকার নিরাপত্তা, পরিবেশ, স্বাস্থ্যসেবার উন্নতিতে তারা কি ভাবছেন আমি তার কতটুকু জানি? কিছু সামাজিক উদ্যোগ নিয়ে আমি অনেক দিন থেকে কাজ করে এসেছি ঢাকায় এবং ঢাকার বাইরে। আমি দেখেছি সাধারণ মানুষের ক্রাইসিস বা সমস্যাগুলি মোটামুটি একই রকম। ফেনীর সোনাগাছি ইউনিয়ন বা ঢাকার নিম্নবর্তী এলাকাতে মানুষের কিছু সমস্যা সবারই এক। আমি দেখেছি স্বাস্থ্যসেবা নিম্ন আয়ের মানুষের জন্য একটি বড় সমস্যা। শহর গ্রামে সব জায়গাতেই চিকিৎসার নামে এরা প্রতারিত হন, সঠিক চিকিৎসা পান না। বড় একটি সমস্যা হলো শিশুদের শিক্ষা। গ্রামে একটি বাচ্চাকে মাঠে নেমে যেতে হয় কাজে, শহরে তাকে কাজ করতে হয় কোনো টেম্পু স্ট্যান্ডে, রেস্টুরেন্টে, নয়তো বাসের হেল্পারিতে। কর্মজীবী মায়েদের সমস্যা প্রায় সবখানেই একরকম। অর্থাৎ ঢাকা 17 আসনে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের সমস্যা সঠিকভাবে চিহ্নিত করা এবং তার সমাধানের পথগুলো সঠিক করতে পারলে তা সারা দেশের জন্যই হয়তো একটা কার্যকর মডেল হিসেবে কাজ করতে পারে। নির্বাচনে দাঁড়াবার সিদ্ধান্ত নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমি ঢাকা 17 আসনের এলাকা ভিত্তিক ইশতেহার তৈরির কথা ভাবি। ধরা যাক বনানী কড়াইল বস্তি, এটা পড়েছে 19 নম্বর ওয়ার্ডে। এখন এই ওয়ার্ডে বিভিন্ন পেশার মানুষেরা থাকে। কড়াইল বস্তির মানুষের সমস্যা আর মহাখালীর অন্যত্র কোনো আবাসিক এলাকার মানুষের সমস্যা হয়তো একরকম হবে না। সুতরাং শুধু ওয়ার্ড ধরে নয়, ওয়ার্ডের ভিতরে নির্দিষ্ট এলাকা ধরে ধরে আমাদের বুঝতে হবে মানুষের সমস্যা কি, তারা কি চান, কিসে তাদের ভালো হবে। সব সমস্যার আসল সমাধানও সম্ভব না, কিন্তু আমরা ধাপে ধাপে এগোতে পারি কাজের একটা চলমান ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে। এই ভাবনা থেকে আমি কাজ শুরু করি। আমি নিজে কড়াইল বস্তিতে গেছি, আবারও যাব। এভাবে ঢাকা 17 আসনের অনেকগুলি এলাকায় আমি এবং আমার টিম পরিদর্শন করেছি, যার কিছু ফাইন্ডিংস আপনারা ইতিমধ্যে প্রেজেন্টেশনে দেখেছেন। দুটো অনলাইন প্ল্যাটফর্ম আমরা চালু করেছি, আমি থেকে আমরা এবং সময়ের প্রয়োজন। এখানে আমাদের কাজের আপডেট আপনারা পাবেন।